এখন কি আমার ছবি আছে? ছবিও আছে, এটাও আছে, দুটোই আছে না? আচ্ছা ঠিক আছে। এই ছবিটা কি তোমাদের দেখিয়েছে? নেক্সট হবে না? আচ্ছা দেখো, এটা একটা অ্যাপেন্ডিক্সের ছবি, যেটা অ্যাপেন্ডিক্সেক্টমি করার সময় অ্যাপেন্ডিক্সটা এখন বাইরে 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 আছে। তো এখানে যেটা সবচেয়ে দরকার, আমরা যখন খাতা দেখি বা সারা যখন খাতা দেখে, যে তোমার দেখো যে নাম্বারগুলো খেয়াল করো, যে টোটাল একটা পরীক্ষাতে 5 মিনিট টাইম থাকে, 5টা পয়েন্টে লিখতে হবে, এবং নাম্বারগুলো 0.5, তারপর 1.2, তারপরে 0.5 × 2, 1.2। নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট এখানে। একজন যদি একটা প্রথম প্রশ্নটা যেটা আসলো, যে ক্লাসিফাই দা, কি লিখছে এটা, যে বোঝাচ্ছে আইডেন্টিফাই দা স্পেস। একটু বড় করলে ভালো হয়, মানে স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে না। একটু বড় করে তো। তোমাদের নাম্বারিংটা খুব করতেছে, দেখ ইয়ে করো, যে তোমাদের নাম্বারিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লেখাগুলো দেখেন ফেটে গেছে কিনা, আপনি দেখেন লেখাগুলো একটু দেখেন, একটু ছোট করে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, ঠিক এখন দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা এই জিনিসটা খেয়াল করো, যে আমরা যখন খাতা দেখি বা স্যাররা যখন খাতা দেখে, এই যে এই প্রশ্নটাতে যেটা খেয়াল করতে হবে, কোনো প্রশ্নে 5 মিনিটের বেশি সময় পাওয়া যায় না, কাজে খুব ফাস্ট লিখতে হয়। কেউ যদি আস্তে আস্তে লিখে, তাহলে সে সবগুলো পয়েন্ট টাচ করতে পারবে না, মানে 5 নাম্বার অ্যান্সার করতে পারবে না। কোনো কারণে কেউ যদি একটা জায়গায় অ্যান্সার করতে না পারে, যেমন দেখো এখানে যে যে 5 নাম্বার যে স্টেম যেটা আছে, স্টেমের মধ্যে তোমার লাস্টে 2 নাম্বার থাকবে। তো যে কেউ যদি মিস করে, তাহলে সেই এই 2 নাম্বারের মধ্যে 0 পাবে, নাম্বার পাবে না। যে কারণে খুব প্রবলেম আর কি। তোমাদের যত কিছু হোক, প্রত্যেকটা স্টেম যেটা, প্রত্যেকটা শাখা বা প্রত্যেকটা অংশ তোমাদের টাচ করতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5। এখানে মেইনলি দেখা হয় যে আসলে তোমার হলো যে স্ট্রেস টেস্ট করা হয় আর কি, যে তুমি অল্প সময়ের মধ্যে তুমি সবগুলো জিনিস টাচ করতে পারতেছো কিনা, এবং তোমার ব্রেন কত ফাস্ট কাজ করতেছে, এই পরীক্ষার মাধ্যমে এটাই দেখা হয়। এবং এত ফাস্ট করা হয় যেন কেউ আশেপাশের কোনো হেল্প নিয়ে কেউ যদি লিখতে চায়, তাহলে 5 মিনিটে এত কিছু লেখা যাবে না। এত কিছু একমাত্র লেখা সম্ভব কারো যদি মাথায় থাকে, তাহলেই পারবে। এখন দেখো যে এখানে প্রথম যে জিনিসটা আসছে, যে এটাতে 5 নাম্বার থাকবে, আমরা 5 মিনিট সময় পাবো। তো প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, দেখো যে কি লিখছে, রাইট স্টেশন নাম্বার এবং রোল নাম্বার, ড্রপ ইউর অ্যান্সার স্ক্রিপ্ট ইন দ্য বক্স। এই যে রাইট স্টেশন নাম্বার অ্যান্ড রোল নাম্বার, এইটাতেই ভুল করে ফেলে সবাই। 10টা পরীক্ষা 10টা অ্যান্সার দেওয়ার সময় একটা বা দুইটাতে অনেক সময় স্টেশন নাম্বার না, মানে অনেকে ভুলে যায় বা রোল নাম্বার ভুলে যায়। এতে কি প্রবলেম হয়, আইডেন্টিফাই করতে যদি না পারা যায়, তাহলে ওইটাতে নাম্বার খুব অ্যাভারেজ একটা নাম্বার দিয়ে দেওয়া হয়, অথবা অনেক সময় নাম্বার নাও দিতে পারে। তোমার খাতা যদি খুঁজে না পায়, নাম্বার দিবে কোথায়? কারণ সবার আগে পরীক্ষার মধ্যে মেইন কাজটা হলো স্টেশন নাম্বারটা লেখা আর রোল নাম্বারটা লেখা, এটা হলো 1 নাম্বার কাজ। তারপরে যেহেতু স্টেমটা কতগুলো শাখা প্রশাখা আছে, এগুলো খেয়াল করা এবং প্রত্যেকটা শাখা প্রশাখা টাচ করা। প্রত্যেকটা, যদি কোনো কারণে কেউ একটা শাখা প্রশাখা না পারে, ওই জায়গায় নাম্বারটা লিখে গ্যাপ রাখা, যেন পরে মানে মানে যেন লেখা যায়। কিন্তু কোনোটা যদি বাদ পড়ে যায় অথবা শেষ করা না যায়, তাহলে যেটা হবে কি, ওইটাতে নাম্বার দেওয়া যাবে না, স্যারদের কোনো সুযোগ নাই। এটা তোমার এসএ কিউ প্রশ্নের মতো, মানে অ্যান্সারের মতো না, যে আমি একটু লিখে গেলাম আর স্যার নাম্বার দিয়ে দিল, ওরকম না। তোমাকে নাম্বার দেওয়া হবে, যে নাম্বার দেওয়া আছে তার ভিত্তিতে দেওয়া হবে। এখন কি লেখা আছে, যেমন প্রথমে এখানে যে প্রশ্নটার উত্তর, প্রশ্ন লেখা আছে আইডেন্টিফাই দ্য স্পেসিমেন। এটা যদি কেউ যদি স্পেসিমেনটা শুধু নামটা লিখতে পারে যে কিসের স্পেসিমেন, তাহলেই দেখা যাবে সে 0.5 পাবে। কি কি করতে হবে এর মধ্যে, যে এটা একটা অ্যাপেন্ডিসেক্টমির ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স, তোমার হলো যে অ্যাপেন্ডিক্সের একটা স্পেসিমেন। হ্যাঁ, তো এটা লিখলেই তোমার দেখা যাবে যে তোমার হলো যে এটা প্রথমটা মানে অ্যান্সারটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, হুইচ অপারেশন ইজ অ্যাবাউট টু ডু, কি অপারেশন করা হয়েছে। এটা কি অপারেশন করা হয়েছে, অ্যাপেন্ডিসেক্টমি করা হচ্ছে। এই অপারেশনটার নামটা হলো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন। তো 2টা শব্দ লিখলেই তোমার 2টা অ্যান্সার হয়ে যাবে। 2 নাম্বার, মানে হাফ হাফ করে 1 নাম্বার পাওয়া যাবে। তারপরে যেটা লিখলো কি, দেখো যে 2 পসিবল ইনসিশন লিখছে, মে বি ইউজড ফর দিস অপারেশন। এই অপারেশনটা অনেকগুলো ইনসিশন দিয়ে করা যায়। ঠিক আছে, এটা ভাইভাতে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আমরা নর্মালি করি আর কিভাবে, আর কি কিভাবে করা যায়। কিন্তু এখানে বলছে 2টা লিখলেই হবে। তারপরে সাধারণত কি দিয়ে করি আমরা, তোমার হলো যে গ্রিড আয়রন ইনসিশন দিয়ে করি। এটা তো লিখতেই হবে, যেটা ইউজুয়ালি করা হয়। পাশাপাশি যেটা এক্সট্রা যে কোনো একটা লিখলেই হবে। কেউ যদি বলে যে আমি মিড লাইন, লোয়ার মিড লাইন দিয়ে করতে চাই, এটা লিখলেও হবে। কেউ যদি লেন্স লিখতে চায়, সেটা লিখলেও হবে।
ঠিক আছে। তারপর আরেকটা অপারেশন, আরেকটা ইনসিশন আছে মডিফাইড, তোমার তোমার মাসেল কাটিং ইনসিশন আছে একটা, যেটা তোমার হলো যে ব্লিড ইনসিশনের একটু মডিফাইড একটা রূপ, অথবা এটা অনেক সময় বলে যে হ্যাঁ যে রাদারফোর্ড মরিসন ইনসিশন। তো এরকম ইনসিশন অনেকগুলো আছে। ব্লিড আয়রনটা লিখার পরে তারপর অন্য যে কোনো একটা ইনসিশনের নাম ঠিক মতো লিখতে হবে, তাহলে সে এখানে দুইটা নাম লিখতে 2 নাম্বার পাবে। ঠিক আছে। রাইট টু কমপ্লিকেশন দ্যাট মে অকার ডিউরিং দিস অপারেশন। তাহলে এই অপারেশন করতে গেলে কি কি অসুবিধা হতে পারে, কি কি কমপ্লিকেশন হতে পারে, দুইটা লিখতে হবে। ঠিক আছে। যে কোনো দুইটা, অনেকগুলো কমপ্লিকেশনই হয়, যে কোনো দুইটার মধ্যে যার যেটা মনে থাকে সেরকম যে কোনো দুইটা অপারেশন লিখতে, কি অপারেশন কি কি প্রবলেম হইতে পারে। একটা যেমন হইতে পারে যে আমি বলতে পারি যে হেমোরেজ হইতে পারে, ঠিক মতো যদি ব্লিডিং ভেসেল যদি আমরা যদি লাইগেট করতে না পারি তাহলে একটা হেমোরেজ হওয়ার সুযোগ থাকে। আর কি হতে পারে, যে কোনো জায়গাতে একটা আয়াট্রোজেনিক ইনজুরি হয়ে যেতে পারে। এরকম করে আরো অনেক কিছু লেখা যাবে, কিন্তু আমার যে কোনো দুইটা লিখলে হয়ে যাবে। তাহলে দুইটা পয়েন্ট লিখলে আমি হাফ করে 1 নাম্বার পাবো। আর রাইট টু কমপ্লিকেশন ইফ দ্য অপারেশন ইজ নট ডান। এই অপারেশনটা যদি করা না হয় তাহলে কি কি কমপ্লিকেশন হবে, অনেক কমপ্লিকেশন হবে, কিন্তু দুইটা লিখতে বলছে। কি হতে পারে, একটা পর্যায়ে কি হতে পারে, এটা গ্যাঙ্গিনাস হয়ে যেতে পারে, তারপরে একটা পর্যায়ে কি হতে পারে, পারফোরেশন হতে পারে, একটা পর্যায়ে অ্যাবসেস হয়ে যেতে পারে। তো সুন্দর করে লিখতে গেলে অ্যাবসেসটা একটু সুন্দর শোনা যায়, অ্যাপিডিকুলার অ্যাবসেস হতে পারে আর পারফোরেশন হতে পারে। এই দুটা লিখলেই মোটামুটি তোমার দুইটা কভার করে ফেললো। এরকম করে লিখলে 6-এর মধ্যে 6 নাম্বারে স্টার দিয়ে দিবে তখন, যদি প্রত্যেকটা জায়গায় টাচ করা হয়। আর যদি আমি কোনো কারণে কোনো পয়েন্ট, কোনো একটা জিনিস মিস করি, তাহলে ওই জায়গার ওই নাম্বারটা স্যার দিবে না। এই জিনিসটা খেয়াল করার বিষয় যে আমি যারা ভালো আর কি, যারা 6 পাওয়ার মতো যদি অ্যান্সার করতে চাই, তাহলে প্রত্যেকটা পয়েন্ট টাচ করতে হবে এবং 5 মিনিটের মধ্যেই করতে হবে। ঠিক আছে। তো এটা টাইমের একটা প্রেশার থাকে এবং এখানে হেল্প করার সুযোগ থাকে না। আর প্রশ্ন অনেক কমন পড়ে এবং খুব সহজ প্রশ্নই থাকে। তো প্রশ্নেরও ভাগ করা থাকে। এই যে আমি এখন আমরা যেটা দেখতেছি, এটা কি, এটা প্যাথোলজিক্যাল একটা স্পেসিমেন দেখতেছি। এরকম প্রশ্ন থাকে, 2টা প্রশ্ন থাকে বা 3টা প্রশ্ন, 2-3টার বেশি এরকম থাকবে না। তারপর আবার এক্সরে থাকবে 2টা বা 3টার বেশি থাকবে না, এরকম ভাগ করা থাকে। প্রসিডিওর তোমার 2টা থাকে। তারপর তোমার ডাটা থাকবে, তোমার কোনো একটা ডেটা তোমার হলো দেয়া থাকলো, যেটা তোমার হলো ওটা থেকে একটা কোনো ইন্টারপ্রিটেশন থাকতে পারে, ডেটা ইন্টারপ্রিটেশন। তো ওরকম একটা বা 2টা থাকতে পারে। কাজে এই খেয়াল করতে হবে কোন কোন গ্রুপের প্রশ্ন থাকে। ইনস্ট্রুমেন্ট একটা 2টা থাকতে পারে। তো ওইরকম তোমার প্রত্যেকটা গ্রুপের প্রিপারেশনটা নেওয়া লাগবে। তুমি মানে এমন যেন না হয় যে একটা গ্রুপের প্রিপারেশন বাদ পড়ে গেল, তাহলে ওইটা তো অ্যান্সার করা যাবে না। ঠিক আছে। নেক্সট কোনটা, জুম করলে আবার জুম কমাই করে না। আচ্ছা, এটা মনে পড়াইছিল স্যার না? নেক্সট দিয়ে দেন, যেটা পড়াইনি এটা দিয়ে দেন। কি দিছে আচ্ছা, ঠিক আছে। দেখো এটা একটা ওই যে তোমার বললাম যে ডেটা তোমার হলো যে তোমার থাকতে পারে, যেখান থেকে তোমার একটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে। তো ওইসব ক্ষেত্রে যেটা করা লাগবে একই রকম, যে তোমার দেখো যে নাম্বারগুলো সব 0.5 বা তোমার হলো 1 এরকম থাকে তোমার নাম্বার, মানে এক একটা প্রশ্নের উত্তর হাফ বা 1 এর বেশি থাকে না, কাজে অনেকগুলো থাকে। এবং প্রথমেই দেখো আবারও লেখা থাকে স্টেশন নাম্বার এবং রোল নাম্বার লিখতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। তারপরে সিনারিও দিয়ে দিয়েছে, সিনারিওর পরে কিছু কোয়েশ্চেন দিয়েছে। তো সিনারিও কি কি আসছে দেখো, যে মেল পেশেন্ট 50 kg weight brought to you in emergency department with history of being trapped in burning house. ঠিক আছে। he had 30% burn in the body, তার মানে হলো যে একটা বার্ন নিয়ে একটা পেশেন্ট আসছে যার 30% বার্ন ছিল, ইনক্লুডিং ফেস অ্যান্ড সার্কামফারেন্সিয়াল ইন দ্য চেস্ট, যার মুখেও ছিল এবং চেস্টেও ছিল। এগুলো উল্লেখ করে দিয়েছে কোথায় কোথায় বার্ন। 30% তো অনেক জায়গায় হতে পারে, কিন্তু স্পেশালি ফেস এবং চেস্টে আছে, এটা উল্লেখ করে দিয়েছে, কারণ এই রিলেটেড কোয়েশ্চেন থাকবে সেই জন্য। তারপরে বললো এবার কিছু প্রশ্ন আছে, প্রশ্ন অ্যান্সার দেওয়ার জন্য বলেছে। কি প্রশ্ন আছে, প্রথম একটা প্রশ্ন দিল যে রাইট টু ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কন্ডিশন অফ দিস পেশেন্ট। এই পেশেন্টের কি সমস্যা হতে পারে যেটা হলো ইমিডিয়েট প্রবলেম করতেছে, লাইফ থ্রেটেনিং, যেটা হলো রোগীর অনেক সমস্যা হবে, কিন্তু
প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্নের মধ্যে এক্স্যাক্টলি কি মানে চাওয়া হয়েছে। প্রশ্নে বলেছে ইমিডিয়েট প্রবলেম হবে, যেটাতে কি হবে, রুগীর হলো লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটাতে রুগীর জীবন নিয়ে টানাটানি হবে বা জীবন চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি হতে পারে, যেহেতু বলেছে খেয়াল করে দেখো, যে বললো যে ফেসের মধ্যে বার্নটা হয়েছে। ফেসের মধ্যে হলে আমাদের ফেসের মধ্যে কি থাকে, আমরা শ্বাস প্রশ্বাস নেই, নোজ থাকে, তারপর মাউথ থাকে, তাহলে আমরা নোজ দিয়ে আমরা সাধারণত বা মাউথ দিয়ে শ্বাস প্রশ্বাস নেই। কোনো কারণে যদি আমার তোমার নোজ দিয়ে বার্নিং এর একটা প্রসেসে তোমার যদি কোনো কারণে যদি আমার ট্র্যাকিয়াল ইনজুরি হয়, তাহলে কি হবে, রুগী ইমিডিয়েটলি রুগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। এটা একটা সমস্যা হতে পারে। আরেকটা হতে পারে, যে কোনো বার্ন পেশেন্টদের আমরা জানি যে ফ্লুইড লস হয়ে রুগী শকে যে রুগী খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এইগুলো লাইফ থ্রেটেনিং বিষয়। রুগী শ্বাস নিতে না পারলেও রুগী মরে যাবে। রুগীর যদি শকের ম্যানেজমেন্ট আমরা না করতে পারি, তাহলে রুগী মানে খুব ফাস্ট তোমার শকে চলে যেয়ে রুগী মরে যেতে পারে। যেহেতু ফেস উল্লেখ করেছে, এই জন্য এটা বললো যে ইমিডিয়েট লাইফ থ্রেটেনিং কন্ডিশনের মধ্যে আসছে কি, তাহলে তার হলো যে যদি তার হলো যে এয়ারওয়ে, যে আমরা যে ইনিশিয়াল যে এয়ারওয়েজটা থাকে, যেটা হলো মাউথ, ফ্যারিংস, ল্যারিংস, এই জায়গায় যদি কোনো ইনজুরি হয়, ইনক্লুডিং তোমার লিপস, নোজ, এগুলোতে তোমার যদি কোনো বার্নিং হয়, তাহলে কি হবে, তার শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে এবং এটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন। আরেকটা হলো রুগীর যেহেতু 30% বার্ন, তাহলে এটা দেখা গেল যে অনেক বার্ন, তো এই ক্ষেত্রে দেখা যাবে রুগীর শকে যে রুগীর লাইফ থ্রেটেনিং কন্ডিশন হতে পারে একটা, ঠিক আছে। আর কি তারপরে প্রশ্নটা দেখো কি আসতে পারে, যে রোগী হলো যে প্রশ্ন, টু মেথডস অফ এয়ারওয়ে ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এই যে এয়ারওয়েজ এর কথা বললাম, যেহেতু ফেস উল্লেখ করেছে, ফেসের সাথে আমাদের ফেসের মধ্যে নোজ এবং মাউথ থাকে, যেদিক দিয়ে আমরা শ্বাস নিতে পারি। এই এয়ারওয়ে ম্যানেজমেন্টের মধ্যে বললো দুইটা মেথড কি আছে। একটা হলো আমরা অক্সিজেন দিতে পারি আমরা এয়ারওয়ে টিউব দিয়ে, আর যখন রোগীর অবস্থা বেশি খারাপ থাকে তখন আমরা কি করতে পারি, তোমার হলো যে ইনটিউবেশন করতে পারি, এবং অনেক সময় আমরা রোগীর ট্রাকিওস্টোমিও করা লাগতে পারে, ঠিক আছে। তাহলে টু মেথডস এর কথা বলছে, তো টু মেথডস এর মধ্যে যদি আমরা ইম্পর্টেন্স হিসাবে চিন্তা করি, তাহলে একটা বলতে পারি আমরা কি করতে পারি, যে একটা বলতে পারি ট্রাকিওস্টোমি করতে পারি, যার প্রয়োজন, সবার না, যার তোমার হলো এয়ারওয়েতে ড্যামেজ হয়ে গেছে, যে তার প্রবলেম হচ্ছে, তখন করা যাবে, ট্রাকিওস্টোমি করা যাবে। আরেকটা জিনিস করা যাবে, যেখানে তোমার আইসিইউর ব্যবস্থা আছে, বা তোমার যারা ইনটিউবেট করতে পারে ওরকম এক্সপার্ট থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের করা যাবে, কি করা যাবে, যে ইনটিউবেট করা যাবে, হ্যাঁ, রোগীকে ইনটিউবেশন করে তার হলো রেসপিরেশন মেনটেন করা যাবে। তো এরকম মেথড অনেকগুলো কয়েকটা থাকলেও যে ভালো দুইটা বা যে ইম্পর্টেন্ট দুটা ব্যবহার করা হয়, সেই দুটার কথা আমরা বললে ভালো। একটা বললাম যে ইনটিউবেশন করতে পারি আমরা, আরেকটা বলতে পারি ট্রাকিওস্টোমি করতে পারি। রাইট ফ্লুইডস বাই ম্যানেজমেন্ট, টাইপ অফ ফ্লুইড, amount of fluid, infusion regime of this patient for first 24 hours. তো খেয়াল করে দেখো, এখানে বলতেছে যে 24 ঘন্টায় আমরা কতটুকু ফ্লুইড দিব। তো এটার একটা সূত্র আছে না, তোমার হলো যে 4 into weight in kg into কত পার্সেন্টেজ বার্ন থাকে, ঠিক না, এটা দিব আমরা 24 ঘন্টায় দিব। এটা একটা অঙ্ক, এই অঙ্ক যদি কেউ ভুল করে, তাহলে অঙ্কে যেমন নাম্বার 0 দেয়, এই অঙ্কটা ভুল করলে নাম্বার 0 দেওয়া হবে। কাজে অঙ্ক ভুল করা যাবে না, হ্যাঁ। 4 দিয়ে আমরা ওয়েট ইন কেজি ইন্টু পার্সেন্টেজকে আমরা গুণ করলে যেটা পাবো, এত ml দিতে হবে আমাদের 24 ঘন্টায়, ঠিক আছে। 24 ঘন্টার মধ্যে আবার দুইটা ভাগ করা হয়, প্রথম 8 ঘন্টায় দেওয়া হয় অর্ধেক, তারপরে 16 ঘন্টায় দেওয়া হয় অর্ধেক, ঠিক আছে। অঙ্ক ভুল করা যাবে না, ঠিক আছে। এই অ্যামাউন্ট গেল। কি টাইপসের ফ্লুইড দেওয়া, ইনিশিয়ালি আমরা ক্রিস্টালয়েড ফ্লুইড দেই, আমরা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হার্ট পেন সলিউশন দিয়ে শুরু করি, এবং ইনফিউশন রেজিমেন্ট, আচ্ছা কি কি রেজিমেন্ট দেই, যে বললাম, নাম বললাম, যে আমরা নর্মাল স্যালাইন দিতে পারি, হার্টম্যান সলিউশন দিতে পারি, এই রেজিমগুলোর নাম বলতে হবে, ঠিক আছে। এইভাবে তিনটা জায়গায় যদি অ্যান্সার দেওয়া যায়, যে টাইপস অফ ফ্লুইড, তারপরে অ্যামাউন্ট এবং হলো ইনফিউশন, এগুলো নাম বললে তখন যে 3 নাম্বারে 3 পাওয়া যাবে, ঠিক আছে। লাস্টে আরেকটা নাম্বার দিয়েছে, হুইচ অপারেশন ইন দ্য চেস্ট উইল, লিখেছে, এটা ওয়াল হবে, চেস্ট ওয়াল প্রিভেন্ট ইনএডিকুয়েট রেসপিরেশন। এটা এরকম যদি সার্কামফারেন্সিয়াল, যদি কোনো তোমার হলো এই যে সার্কামফারেন্সিয়াল শব্দটা ইউজ করছে, যে কোনো জায়গায় যদি এরকম সার্কামফারেন্সিয়াল যদি কোনো বার্ন থাকে, সেটা কিছু কমপ্লিকেশন তৈরি করে। চেস্টের ক্ষেত্রে যেটা করে কমপ্লিকেশন, সেটা হলো চেস্ট এক্সপান্ড করতে দেয় না, রেসপিরেশনের প্রবলেম হয়, ওই ক্ষেত্রে তোমার যে ইস্টিওরিওটমি করা লাগে। তো এটা স্পেসিফিক জানতে চাইছে আর কি, হ্যাঁ, যে এটা কি করা লাগবে। তো এটা নামটা বললেই অপারেশনের 1 নাম্বার দিয়ে দিবে। তো এরকম খুব স্পেসিফিক অ্যান্সার দিতে হবে, খুব বেশি লেখার সুযোগ নাই। প্রশ্ন বুঝে
প্রশ্নের যেটা যেরকম দুইটা বলে দুইটা দেওয়া লাগবে, যেখানে তিনটা বলছে সেখানে তিনটা পয়েন্ট অ্যান্সার দেওয়া লাগবে। একদম টু দা পয়েন্ট অ্যান্সার দিলে 6 এর মধ্যে 6 নাম্বার দেওয়া হয়। কেউ যদি কোনো পয়েন্টে বাদ পড়ে তো ওইটার জন্য নাম্বার কাটে। ঠিক আছে, নেক্সট কোনটা? এগুলা কি পড়ানো হয়েছে? কোনটা পড়াইছে এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি। কবে গেছে? স্টপ হয়ে গেছে। নেক্সট ঠিক আছে, নেক্সট শুধু নেক্সট শেষ নাকি? এই কয়টাই ছিল না? এটা অর্থোপেডিক্স, এটা থাক, এটা অন্যটা দেন নাকি? এর বাইরে আছে কিনা দেখেন। অর্থোপেডিক্স এর বোঝা যাচ্ছে না। আচ্ছা তাহলে থাক তাহলে। তো ঠিক আছে, তোমাদেরকে যেটা যে কয়টা ছিল এখানে এগুলো দেখানো হয়েছে। আর তোমাদের যে এক্স রে এর মধ্যে যেটা আমাদের অ্যাবডোমেনের মধ্যে এক্স রে যেগুলো থাকে এর মধ্যে যেমন তোমার সাধারণত খুব কমন গুলো থাকে, যেমন ভলভুলাস থাকতে পারে, তারপরে হলো যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের মধ্যে স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন থাকতে পারে। তো এই ক্ষেত্রে এগুলো দেখলেই বোঝা যায় যে এবং প্রত্যেকটা টপিকস দিয়ে 4-5টা প্রশ্ন থাকবে, এবং ওই যেরকম করে বললাম 0.5 বা 1 নাম্বার করে এক একটা শাখা প্রশাখায় থাকবে। তো তোমাদের কিছু জিনিস এরকম ইম্পর্টেন্ট ভাগ করে করে এগুলা নিয়ে অসপিস জন্য আলাদা করে প্রিপারেশন নিলে তোমরা দেখবে যে সহজে কমন পড়ে গেছে। ঠিক আছে, আর যদি প্রিপারেশনটা আলাদা করে এরকম না নাও, দেখবা যে অসপিস অ্যান্সার গুলো খুব ফাস্ট লিখতে পারবা না। হ্যাঁ, আমাদের সার্জারি থেকে অবস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার এক্সরের ক্ষেত্রে তোমার যদি দুইটা প্রশ্ন থাকে, একটা জিআই ট্র্যাক থেকে থাকে, ওইটা পারফোরেশন থেকে থাকতে পারে, যেটা আমরা ক্রিসেন্টিক শ্যাডো দেখি ডায়াফ্রামের নিচে, অথবা অবস্ট্রাকশন থাকতে পারে যেখানে তোমার হলো যে ফ্লুইড তোমার এয়ার ফ্লুইড লেভেল থাকে কয়েকটা, অথবা তোমার ভলভুলাস থাকতে পারে, টায়ার লাইক শ্যাডো থাকতে পারে। ঠিক আছে, তো এরকম আমাদের জিআই ট্র্যাক্টে এরকম থাকতে পারে। আর অথবা তোমার কি থাকতে পারে যে তোমার হলো যে গল ব্লাডার থেকে তোমার কয়েকটা টিটিউব কলোনজিওগ্রাফি থাকতে পারে। ঠিক আছে, অথবা দেখা গেল যে তোমার ইউরোলজি থেকে তোমার কোনো আইভিউর কোনো একটা দেখা গেল যে এক্সরে থাকতে পারে। তো এরকম সিস্টেমেটিক প্রত্যেকটা সিস্টেমের তোমার অসপির একটা সাজেশন করে করে তোমরা আলাদা করে অসপির জন্য একটা প্রিপারেশন নেওয়া লাগবে, তাহলে তোমরা অসপির জন্য তোমরা মানে মিস হবে না আর কি। ঠিক আছে, আর প্রসিডিউর গুলো প্র্যাকটিস করতে হবে। লাস্ট যে পরীক্ষাটা হলো আমাদের, ওই পরীক্ষাতে তোমার ছিল গ্লাভস পরার ব্যাপারটা ছিল, আর ছিল তোমার হলো যে তোমার সুচার ম্যাটেরিয়াল কিভাবে আমরা খুলবো, এবং তোমার কিভাবে তোমরা হলো যে নিডল হোল্ডারে লাগাবো, এই বিষয়টা ছিল। তো এগুলো প্র্যাকটিস করার বিষয়, প্র্যাকটিস না করলে এগুলো তো প্রত্যেকটা জায়গায় পয়েন্ট মানে প্রত্যেকটা জায়গাতে 0.5 করে নাম্বার থাকে, এবং দেখা যায় যে কোনো পয়েন্ট মিস করলে ওখানে ফুল মার্কসটা দেওয়া হয় না। তো প্রসিডিওর যে 4-5টা বা 5-6টা প্রসিডিওর আছে, এগুলো প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া দেখা যাবে যে তোমার এটা পরীক্ষার হলের মধ্যে আসবে না, ঠিক মতো করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে আমি যেহেতু তোমাদের লাস্ট ক্লাস এটা, আজকের ক্লাস আজকের জন্য তোমার তোমার ক্লাস শেষ করে দিচ্ছি। ঠিক আছে।
আল্লাহ হাফেজ।